জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় যুবক আমির হোসেনকে গুলি ও আরও দুইজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার সহ ৫ জন আসামি রয়েছেন। প্রসিকিউশন সবার সর্বোচ্চ শাস্তি চাইলেও একমাত্র গ্রেফতার আসামির আইনজীবী তার নির্দোষ দাবি করছেন। গত বছর তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র দাখিলের পর বিচার কাজ শুরু হয়। মামলার তথ্য অনুযায়ী আন্দোলনের সময় পুলিশ ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। একই দিনে রামপুরায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। হ্যাঁ ইন্না, আজকে আপনি বলতেছিলেন যে আজকে যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজন ব্যক্তিকে গুলি এবং দুইজনকে হত্যা যে মামলাটি মানবতা বিরোধী যে মামলাটি রয়েছে ট্রাইব্যুনাল 2 সেটির আজকে রায় ঘোষণা করা হবে। ইতিমধ্যে কিন্তু মামলার যে একজন আসামি গ্রেপ্তার রয়েছেন চঞ্চল চন্দ্র সরকার, সেই আসামিকে ইতিমধ্যেই এই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনাল 2 কিন্তু মামলাটি রায় ঘোষণা করে শোনানো হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11টার আগে কিন্তু আসলে ট্রাইব্যুনাল 2 বসে না। তো আমরা আশা করছি যে 11টার পরেই হয়তো এই মামলার রায় ঘোষণা শুরু হতে পারে। একটু মামলার যদি ইতিহাসটা একটু কথা বলি, ইতিহাস নিয়ে এই মামলায় আসলে 5টি অভিযোগ এই 5 জন যে আসামি রয়েছে তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং এই মামলায় আসলে গত 6 আগস্ট এই মামলায় কিন্তু আনুষ্ঠানিক যে অভিযোগপত্র সেটি জমা দেয় প্রসিকিউশন এবং এরপরেই 18 সেপ্টেম্বর সেই অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 2 এবং আমলে নেওয়ার পরে কিন্তু বিচার কাজ শুরু হয়। আমরা দেখেছি 13 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেয় এবং এরপরে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 4 মার্চ কিন্তু এই মামলার রায়ের জন্য দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল 2। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে নতুন করে ডিজিটাল এভিডেন্স যোগ করার আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই মামলার সেই রায়ের দিনটা আবার পরে পরিবর্তন করেন ট্রাইব্যুনাল 2 এর যে বিচারক, তিনি পরিবর্তন করে দেন এবং সেটি আবার পরিবর্তন করে গত 15 জুন কিন্তু সেটি পরিবর্তন করে 15 জুন আজকের যে দিন সেই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। এইভাবে কিন্তু মামলাটি চলে আসছিল এবং মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে কিন্তু বারবারই তারা বলছেন যে যারা যে 5 জন আসামি রয়েছে, আমরা আসামিদের যদি নাম বলি, যে সাবেক যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তিনি এই 5 জন যে আসামি রয়েছেন তার মধ্যে আছেন খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম, আছেন রামপুরা থানারও সাবেক ওসি মশিউর রহমান, আছেন সাবেক এএসআই তরিকুল ইসলাম ভুঁইয়া এবং আরেক এএসআই যার কথা যিনি এখন চঞ্চল চন্দ্র সরকার, তিনি কিন্তু এই মামলায় একমাত্র আটক আসামি রয়েছেন। এই 5 জনের বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন সর্বোচ্চ যে বিচার সেটি দাবি করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারা ন্যায় বিচার, যারা যে 2 জন নিহত হয়েছেন এবং 1 জন গুলিবিদ্ধ হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন, সেই প্রত্যাশা কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। আমরা আসলে অপেক্ষা করছি, এখনও ট্রাইব্যুনাল বসেনি। ট্রাইব্যুনাল বসার পর আমরা জানি যে আজকেও এই রায়টি লাইভ সম্প্রচার করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সেটি সম্প্রচার করা হবে এবং যেটি আইসিটি এর যে ফেসবুক পেজ আছে সেখানেও আসলে সম্প্রচার করা হবে। সেই রায়টি সরাসরি সম্প্রচার করা হবে। এর আগেও 4টি জুলাইয়ের ঘটনায় কিন্তু 4টি রায় ঘোষণা করা হয়েছে। এটি নিয়ে 5ম রায় ঘোষণা হতে যাচ্ছে জুলাইয়ের যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ এই ট্রাইব্যুনাল থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে 30 বছরের পুরনো একটি জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় 120টি পরিবার সহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের লোকেরপাড়া নতুন বাজার উচ্চ বিদ্যালয় থেকে সূত্রধর মন্দির পর্যন্ত কাঁচা রাস্তাটি দিয়ে দীর্ঘ 30 বছর ধরে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি জনগুরুত্বপূর্ণ এই চলাচলের পথটি বন্ধ করে ঘর নির্মাণের ফলে এবড়ো থেবড়ো রাস্তা ও গর্ত পেরিয়ে শিশু,
নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী সহ এলাকাবাসীকে দুর্ভোগের মধ্যে চলাফেরা করতে হচ্ছে। সরকার মারি ভালাইয়া রাস্তা বেঁধে গেছে, পাগার বেঁধে রাস্তা বানাই গেছে, সেই রাস্তার ভিতরে ঈদুল বিয়া ঘর উঠেছে। আমাদের ওই বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, ছেলেমেয়েরা আর জঙ্গলের মাঝখান দিয়ে স্কুলে যায়। আমাদের স্কুল আসতে সমস্যা হয়, জঙ্গল দাসি আলাদা পুকুরের ধার দাসি পিছলে পড়ে যায়। এই গড় দেওয়ার পরিপ্রেক্ষিতে জনসাধারণ দুর্ভোগে ভুগতেছে। দ্রুত এই সংকট সমাধানের দাবি জানান এলাকাবাসী। আমরা রাস্তা চাই, যে দিক দিয়ে আসছিল ওই দিক দিয়ে যেতে চাই। এটা উন্মুক্ত থাকলে রাস্তাটা প্রশাসন অতি দ্রুত এইটার জন্য ব্যবস্থা নেয়। ঘর নির্মাণকারী ব্যক্তির দাবি, এটি তার নিজস্ব সম্পত্তি। আমি সরকারি জায়গা বন্ধ করি নাই, সরকারি রাস্তা বাদ দিয়ে আমি ঘর দিচ্ছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। কিছু লোক অবৈধভাবে একটা সরকারি রাস্তায় হয়তো ঘর নির্মাণ করেছে, এলাকাবাসীর সমস্যা হচ্ছে। তো এই আবেদন বিষয়ে আমি আমাদের সরকারি অফিসার ভূমিকে তদন্ত দিয়েছি। তদন্ত সাপেক্ষে যেটা বাস্তবতা সেটা নিরিখে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বহু বছর ধরে ব্যবহৃত এই জনগুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের উদ্যোগে শনিবার একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনায় সভায় শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন নবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল মামুন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার সহ ৩টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট থেকে ৩টি চোরাই গাড়ি উদ্ধার সহ ওই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। গ্রেফতারকৃতরা হলেন মোক্তার হোসেন, মমিনুর রহমান ওরফে লিটন ও আলাউদ্দিন। এ সময় তাদের তথ্য মতে 3টি গাড়ি উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গত ২৬ জুন সকালে নারায়ণগঞ্জ আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। অভিযোগের পর ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য সহ ৩টি গাড়ি জব্দ করা হয়। মোটরসাইকেল চক্রের সাথে তাদের সংযোগ আছে কিনা বা এই বিষয়টা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং আমরা ওই চুরি হওয়া গাড়িটা তার তথ্য দেওয়া মতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো এই যে ওখানে গিয়ে আরও একটা গাড়ি পায়, তারপর যে গাড়ি নিয়ে যায় তার হেফাজত থেকে আরও একটা পায়। তার মানে আমাদের কাছে চোরাই গাড়ি সহ মোট 3টা গাড়ি আছে যারা এই পূর্বে এই গাড়িগুলি চুরি করেছে। কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও সয়াবিন তেল জব্দ করেছে বিজিবি। শনিবার উপজেলার পালংখালীর আঞ্জুমানপাড়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সার ও ভোগ্যপণ্য মজুদের সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার শারমিন সুলতানা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার উপস্থিত ছিলেন। এ সময় কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে 90 বস্তা সার এবং 80 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের না পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে মাদকের ভয়াবহতা তুলে ধরা এবং জনসচেতনতা সৃষ্টি করা হয়। গতকাল বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল কাশেম।
বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইসমাইল, প্রফেসর মনির আহমদ, উপজেলা ও পৌর আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।